জীবনে প্রথম প্রথম দেখছি মানে দৈবকী সাইকেল চালাবে। মানে সত্যি বলছি, মানে বিয়ে যে আমার 7.5 বছর হয়ে গেল, জীবনে সাইকেল চালানো দেখিনি না। যে ইউটিউবে টাকা পাচ্ছি বলে, ইনকাম করছি বলে বলছি না গো, আমাকে দেখে যেন আরও মেয়ে এগিয়ে আসে, সাহস পায়, তারাও যাতে ভিডিও শুরু করে, তারাও যেন তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারে, তাদের বাচ্চা। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকে ব্লগটা একটু দেরি করে শুরু করলাম, প্রত্যেক দিনই তো সকাল থেকেই শুরু করছি। তো কাজকর্ম সব কিছু হয়ে গিয়েছে, এইমাত্র উদ্রসোনাকে ওঠালাম, ওকে সোয়েটার টোয়েটার পরালাম, দেখো ওকে সব পরিয়ে দিয়েছে, হাত মোজা পা মোজা। ঠান্ডা লাগছে? আর ঠান্ডা লাগছে না। আর আজকে কুয়াশা নেই, সকাল থেকে একদম রোদ বের হয়েছে, তবে এখন ওই 9টা মতো বাজছে, একটু বেলাও হয়ে গেছে, তবে রোদটা অনেকক্ষণ আগেই বেরিয়েছে। তো আজকে একটু দেরি করে ব্লগটা শুরু করছি, তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। আর ব্লগ শুরু করিনি, মানে শুরু করব কি করে, আমি তো মানে ছুটোছুটি করছিলাম। কালকে তো ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে কালকে হচ্ছে মানে আজকের কথায় যে রুদ্রকে ভর্তি করাতে যাব, রেজাল্ট দেখবো, ভর্তি করাবো, কিন্তু টোটো পাচ্ছিলাম না, জানো তো, টোটো মানে পেলামও না। কালকে একবার রাত্রে ফোন করেছিলাম, যার টোটোয় আমরা যাই, সে বললো আমাকে যদি সন্ধ্যের দিকে ফোন করতে তাহলে হতো, ভাড়া পেয়ে গেছি। সে তো আর মানে বারণ করতে পারে না, যার ভাড়া ধরেছে। আরও অনেককে ফোন করলাম, যে মানে হলো না, পেলাম না। তো তারপরে আরও অনেকের কাছে নাম্বার নিয়ে অনেকজনকে ফোন করলাম, সবাই আর কি মানে ভাড়া ধরে নিয়েছে, আর হলো না। দেখি এখনও পর্যন্ত মানে বুঝতে পারছি না যে আজকে ভর্তি করাতে যেতে পারবো কি পারবো না। তো যদি কোনো ব্যবস্থা করতে পারি তাহলে যাব, নইলে আজকে আর যাওয়া হবে না। কালকে যদি টোটো পাই তাহলে কালকে যাব। আর এই যে ছেলেকে ভর্তি করাবো আমি, তো সবটাই হচ্ছে তোমাদের জন্য। তোমরা আমার পাশে আছো, আমার ভিডিও দেখছো বলেই কিন্তু আমি ছেলেটাকে একটু ভালো স্কুলে পড়াতে পারছি, মানে পড়াশোনাটা শেখাতে পারছি। সত্যি আমি যে ইনকাম করছি বলে বলছি তা নয়, তোমরা যদি না থাকতে, তোমরা যদি ভালোবাসা না দিতে, আমাদের পাশে না থাকতে, সত্যি আমরা পারতাম না ছেলেটাকে ভালো একটা স্কুলে পড়াতে। তো আমাদের তরফ থেকে মানে তোমাদের কাছে সবাই আমরা কৃতজ্ঞ, তোমরা আছো বলেই কিন্তু রুদ্রসোনা একটা ভালো স্কুলে পড়ছে। তো এই যে সামনে মাসে তো আমাদের টাকা আটকে গেছিলো, টাকা ঢোকেনি, মানে মানে টেনশনে পড়ে গিয়েছিলাম যে ছেলেটা কিভাবে ভর্তি করাবো। আর ভর্তি করাতে কিন্তু ওই 5,500 টাকা মতো আজকে লাগবে। তো এরকমই আর কি লাগে, আগেরবারও লেগেছিলো, আগেরবার তো আরও লেগেছিলো, ড্রেস বানাতে হয়েছিল, 6,000 পড়ে গিয়েছিলো। তো 5,500 মতো লাগবে। তো সত্যি ইউটিউবটা আছে বলে, ইউটিউবটা করছি বলে, এখান থেকে তোমাদের ভালোবাসা পাচ্ছি বলেই কিন্তু সম্ভব হচ্ছে। তাই আবারও জানাচ্ছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ গো। তো এভাবেই আমাদের পাশে থেকেও ভালোবাসা দিও, তাহলে রুদ্রসোনাটা মানুষের মতো মানুষ হতে পারবে। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম, ফুল ব্লগটা দেখো। তো দেখি যদি ব্যবস্থা করতে পারছি তাহলে আজকে যাব। কি রুদ্র, তুমি যাবে তো ভর্তি হতে? তুমি খুশি? তোমাদের সবাইকে ধন্যবাদ জানাও, বলো তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য, বলো। এত আসতে বললে তো শুনতে পাবে না, একটু জোরে বলতে হয় কি। আর হ্যাঁ, এই যে আমি ছেলেকে পড়াশোনা করাচ্ছি, সংসার চালাচ্ছি, সত্যি এখানে আমার স্বামীর 1 টাকাও মানে আমি নিই না। তো সত্যি মানে তোমাদের ভালোবাসা পাচ্ছি। আর আমি এটা বলছি, তোমরা খারাপ ভেবো না যে ইউটিউবে টাকা পাচ্ছি বলে, ইনকাম করছি বলে বলছি না গো, আমাকে দেখে যেন আরও মেয়ে এগিয়ে আসে, সাহস পায়, তারাও যাতে ভিডিও শুরু করে, তারাও যেন তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারে, তাদের বাচ্চাকে মানুষ করতে পারে, তাদেরকে সাহস জোগানোর জন্যই কিন্তু আমি এই কথাগুলো বলছি। তো যারা বোন আছো, দিদি আছো, ভাবছো তোমরা ভিডিও পড়া শুরু করবে, নিজেদের ইচ্ছে পূরণ করবে, তাদেরকে বলছি তোমরা আমার মতো ভিডিও করতে শুরু করো, একদিন সফল হবে। বেশি দূর এগোতে পারিনি, যেটুকুই এগোতে পেরেছি সেটুকুই মানে আমি অনেক ধন্যবাদ। আর তার থেকে বেশি কথা, ইনকাম করার থেকে তোমাদের যে ভালোবাসাটা পেয়েছি, এত সুন্দর সুন্দর তোমাদের কমেন্ট, এত ভালোবাসা দাও, যারা বড় আছো তারা এত কিছু শেখাও, আমার কোনো ভুল হলে সেটা শিখিয়ে দাও, মানে সেই জন্য না কি বলবো, বলার ভাষা নেই, ধন্যবাদ জানালেও কম জানানো হবে। তো যাই হোক, চলো রুদ্রকে রেডি করে দিই, দেখি নাকি রুদ্র। আজ আমি তোমাদের জন্য ভালো স্কুলে পড়তে পারছি, থ্যাংক ইউ। সকাল সকাল দেখো রুদ্রর বাবারা কাজে লেগে পড়েছে। ওই যে বস্তায় ধানগুলো রাখা ছিল, ওই ধানগুলো আজকে তলার উপরে তোলা হবে। তোমরা তো দেখেছিলে উঠোনের ধানগুলো কালকে তোলা হয়েছিল, তবে বস্তাগুলো আর তুলতে পারিনি, অনেকটা বেলা হয়ে গেছিলো। তবে 1 বস্তা করে ধান আছে, তো তুলতে অসুবিধা হবে বলে ওই যে উঠোনে ঢেলে আর কি একটু করে কমিয়ে আর কি ওই তলার উপরে রেখে দেবে। আর এদিকে আমি দেখো স্নান করে নিলাম, স্নান করে এই যে শাড়িটা পরে নিয়েছি,
আর সোয়েটারটাও পরে নিলাম। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, 10টা বাজলো তবুও যেন মনে হচ্ছে ভালোই ঠান্ডা আছে, তাই সোয়েটারটা পরে নিয়েছি। আর স্কুলে যাওয়া হবে না করে ব্যবস্থা করতে পেরেছি, স্কুলে যাব তো সেই জন্যই আর কি এই শাড়িটা পরে নিয়েছি। তো খাওয়া দাওয়ার করার সময় হবে না, খাওয়া দাওয়াটা করে গেলেই ভালো হতো। তো ভর্তি করাতে বেশি সময় লাগবে না, তো ওই যাবো, রেজাল্টটা নেব, ভর্তি করাবো, চলে আসবো। খাওয়া দাওয়া করবো না, খাওয়া দাওয়া করলে আবার দেরি হয়ে যাবে, 10টা বেজেই গেল। ওই 9টা থেকে 11টা পর্যন্ত টাইম আর কি, ওই টাইমের মধ্যে যেতে বলেছে। তোমরা তো জানোই মর্নিং স্কুল হয়, 11টার সময় আর কি বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, জামা কাপড়গুলো মেলবো, তারপরে রুদ্রকে নিয়ে আসবো, ওকে রেডি করাবো, তারপরে হচ্ছে আমরা বেরিয়ে যাব। তো যাবো না যাওয়া হবে না করে ফাইনালি যাচ্ছি রুদ্রকে স্কুলে ভর্তি করাতে। তো কিসে যাব দেখো, সাইকেল, টোটো তো পেলাম না, অন্য কোনো কিছুর ব্যবস্থা করতে পারলাম না, মানে সব শেষে সাইকেল ব্যবস্থা করলাম। সাইকেলে করে এখন যাব রুদ্র স্কুলে। আর জীবনে প্রথমবার বিয়ের পর শাড়ি পরে আমি আজকে সাইকেল চালাবো। তো এই যে সাইকেল দেখছো, লেডিস সাইকেল, মানে আছে তো অনেকে রড দেওয়া, তো খুঁজে খুঁজে একটা লেডিস সাইকেল পেয়েছি। আর সবাই অবাক বাড়ি, মানে মানে বাবা বলতেও পারছে না যে যেও না, আর বাড়ির বউ কোনোদিন সাইকেল চালাইও নি, মানে মানা করতেও পারছে না, মানে কি বলবো, বাবা ভয় করছে আর কি পড়ে যাবে। আমি তো অবাক, বাবাও অবাক, মানে তুমি সাইকেলে যাবা। জীবনে প্রথম দেখছি মানে দৈবকী সাইকেল চালাবে, মানে বাবা বলছিল যে আজকে যেতাম না, কালকে যাবে, টোটো বলবো। হ্যাঁ, কিন্তু ওদের ক্লাসের হচ্ছে রুদ্র তুমি কোনোদিন দেখেছো মা সাইকেল চালিয়েছে? দেখে আমি তো জীবনে প্রথম দেখছি যে দৈবকী সাইকেল চালাচ্ছে, মানে জন্মের পর প্রথম আমার এটা, জীবনে তো প্রথম। দেখতে পারছো নাকি? আমি তো জানি, খুবই উঁচু তো। হ্যাঁ গো, পারে তো। ঘুরে এসো দেখি, ঘুরে এসো, সত্যি তো। হ্যাঁ, সাইকেল চালানি, আগে স্কুলে যেতাম, কলেজে যেতাম, টিউশন করতে যেতাম, সাইকেলেই তো যেতাম। আমি কোনোদিনও জানতাম না যে তুমি সাইকেল চালাতে পারো। সাইকেল চালাতে পারো, আমি বন্ধুরা তোমরা জানো না আমি স্কুটি চালাতে পারি। স্কুটি পারো? মা বলছে কি জানো, পারবে না, তুমি নিয়ে যাও না, রুদ্রকে নিয়ে যাও না, তুমি সাইকেল চালাতে পারবে না, পড়ে যাবা। আমি মাকে বলছি আমি স্কুটি চালাতে পারি, আপনার ছেলেকে চাপাতে পারি, আপনার ভাইকে চাপাতে পারি, আর আমি সাইকেল চালাতে পারবো না। তবে রুদ্র আমার সঙ্গে যাবে না, আমি তো মানে অনেকদিন চালাইনি, বুঝতেই পারছি এদিক ওদিক হতে পারে। তো বৃষ্টির সাইকেলে রুদ্র চাপবে, আর আমি হচ্ছে এটা নিয়ে যাবো। মানে দৈবকী আজকে একটা অবাক কাণ্ড করে দিল, মানে সত্যি বলছি। মানে বিয়ে যে আমার 7.5 বছর হয়ে গেল, জীবনে সাইকেল চালানো দেখিনি। বিয়ের আগেও যে চালিয়েছে সেটাও আমি শুনিনি, ঠিক আছে। ওকে যখনই জিজ্ঞাসা করতাম, ফোন করতাম, তোমরা তো জানোই আমরা ভালোবেসে বিয়ে করেছি, ফোন করতাম। তো যখনই ফোন করেছি ও বলতো যে বাসে স্কুলে যাচ্ছি, বাসে কলেজে যাচ্ছি, বাসে টিউশন যাচ্ছি, কিন্তু সাইকেলের কথাটা কোনোদিন আর কি বলেনি। এই দেখো বৃষ্টি সাইকেল বের করছে, আর আমার একাই সাইকেল নিয়ে যেতে লজ্জা লাগছিল বলে বৃষ্টিকে বললাম তুমি চলো। আর রুদ্র বাবার বাড়িতে কিছু কাজ আছে, ওই যে ধানগুলো তোমরা দেখেছিলে, উঠোনের ধানগুলো তোলা হয়েছে, আজকে বস্তার ধানগুলো তুলবে। না রুদ্র তুমি চেপে পড়ো, ফোন করে রাখবো চলো যাই। চলো, আমার ওখানে ব্যাগ আছে, নি ব্যাগটা সব রুদ্র জিনিসপত্র আছে, ব্যাগটা নিয়ে দিয়ে চালানো শুরু করবো। হ্যাঁ, ফোনটা ফেলবো, ফোনটা ভরে না। সাবধানে যেও। হ্যাঁ, ওই যে দেখো রুদ্ররা কতটা এগিয়ে গেছে আর আমি অনেকটা পিছিয়ে গেছি। এদিকে মানে রোদের ছটাটা পড়ছে তো ছবিটা কেমন কালো কালো দেখাচ্ছে, তবে রাস্তাটা খুব সুন্দর, সাইকেল চালাতে খুব ভালো লাগছে। রুদ্ররা অনেকটা এগিয়ে গেছে দেখো, আর আমি অনেকটা পিছিয়ে গেছি, কারণ অনেক দিন আমি সাইকেল চালাইনি, তো সেই জন্য আমি টানতেই পারছি না। আস্তে আস্তে করে আমি যাচ্ছি, আর পাগুলো কি বলবো পুরো ব্যথা করতে লাগলো, মানে অনেকটা রাস্তা গো। আর ওই যে অনেক দিন চালাইনি বলে না পাগুলো পুরো একদম ধরে গেছে। আমার তো বুঝতেই পারছি আজকে রাত্রে পায়ে ব্যথা করবে। তো এখনও অনেকটা রাস্তা আছে, তবে রাস্তাটা খুব ভালো। একটু আগে পেরিয়ে এলাম, ওই রাস্তাটা একটু মানে ছিল, খারাপ ছিল। তবে এই যে এখন যে রাস্তাটা যাচ্ছি পিচের রাস্তা, পুরো একদম গড়গড় গড়গড় করে সাইকেল চলছে, এটাতে অত কষ্ট হচ্ছে না। আর গ্রামের ভিতর দিয়ে তখন পার করে এলাম, তখন কি বলবো রাস্তায় শুধু খড়, ওই যে ধান ঝরানোর জন্য যে খড়গুলো বেরিয়ে যায় সেগুলো রাস্তায় দেওয়া হয় সেই ধানগুলো ঝরানোর জন্য। তো খুব কষ্ট হয়েছে, মানে হাঁপিয়ে গেলাম, আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো পুরো হাঁপিয়ে গেছি। চলো চলে এসছি রুদ্রদের স্কুল, চলে এসছি সামনে স্কুল।
এই যে দেখো আমরা চলে এসেছি রুদ্রদের স্কুলে, আর স্কুলটা কিন্তু ওদের খুব সুন্দর, বাইরে থেকে দেখো দেখতে কত সুন্দর লাগছে। ওই যে দেখছো ঘেরা দেওয়া আছে বাইরের দিকগুলো, ওগুলো আগে ছিল না, এখন করেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর গেটটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আর জানো তো ওদের স্কুলটা মানে এমনই সাজানো গোছানো, দেখে মনে হয় যেন ভিতরে ঢুকলেই মনে হয় পার্কে এসেছি। খুব সুন্দর লাগে, মানে বাচ্চারা খেলাধুলোও করে পড়ার সাথে সাথে, মানে ওদের ভালোও লাগে, পরিবেশটা স্কুলের খুবই ভালো। তো যাই হোক, স্কুলের ভিতরে ঢুকে প্রথমেই রেজাল্ট নিয়েছিলাম, বেশ ভালোই রেজাল্ট করেছে। তারপরে অফিসে গিয়েছিলাম, ওকে ভর্তি করালাম। ও ইউকেজিতে পড়তো, এখন নার্সারিতে ভর্তি হলো। তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলে যে রুদ্র কোন ক্লাসে উঠলো, তো নার্সারিতে উঠলো, পরের বছর 1-এ উঠবে। তো ভর্তি করানো হয়ে গেল। ভর্তি করানোর পর বই দিল। ওদের ক্লাসে হচ্ছে টোটাল 10টা বই, 8টা বই দিয়েছে, 2টো বই নেই, বললো ওই বই দুটো পরে দেওয়া হবে। আর এই যে দেখো রুদ্রর হাতে রেজাল্টটা রয়েছে, আর সাথে একটা ক্যালেন্ডার দিয়েছে, নতুন ব্যাগ দিয়েছে। মানে ভর্তি হতে যে টাকা লাগলো, মানে ওই টাকার মধ্যেই এই ব্যাগ বই সব কিছুই আর কি ধরে নিয়েছে, আর যা যা লাগে সব কিছুই দিয়ে দিয়েছে। তো যাই হোক, ওদিকে বইপত্রগুলো গুছিয়ে নিলাম। তারপরে রুদ্র বলছে মা আমি একটু দোল খাবো, তাই ওকে দেখো দোলনায় একটু ওঠালাম, তারপরে দোল দিচ্ছি। আর কি জানো তো, ওই যে ওর হাত ভেঙে গেছিলো, তারপর থেকে না ও মানে স্কুলে আসার পর থেকে দোল খায়নি, মানে ভয় করতো। বলেছিলাম যে দোল খাবে না, দুষ্টুমি করবে না, কিছু করবে না, সেই জন্য খেতো না। তো আজকে আমি এসছি বলে ও আমাকে বললো মা আমাকে একটু দোলাও, আমি একটু দোল খাবো, তাই দোল খাওয়ালাম। তারপরে দেখো ওই যে স্লিপার আছে, ওটাতে বললো মা আমি একটু চাপবো, তাই ওটাতে চেপে একটু মানে ছুলছুলি খেয়ে নিল। রুদ্র স্কুলের ভিতরে একটু খেলাধুলা করলো, তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। আর স্কুল থেকে একটুখানি এসছি, তারপরেই দেখো ঘটে গিয়েছে অনেক বড় একটা বিপদ। মানে নিয়ে এসছি তো এমনিতে অন্য একজনের সাইকেল, গেল সাইকেলটা পাংচার হয়ে। মানে আমি চালাতে চালাতে আসছি, হঠাৎ করে এমন ফটাস করে শব্দ হলো, আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম যে কী না কী হয়ে গেল। তারপরে দেখছি সাইকেলের টায়ার পাংচার। তো মানে তারপরে এত মানে ব্রেকটা হ্যান্ডেলটা এদিক ওদিক করছিল, একটু হলেই আমি পড়ে যেতাম। যে মানে কাদর আছে আর কি, নদীর মতো ছোট্ট আর কি জল যায়, কেনেল যেটাকে বলে, তো ওখানেই আমি পড়ে যেতাম জানো তো। মানে দিয়ে আর তো চালালামই না, মানে অনেকটা রাস্তা হেঁটে 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 এসছি। তো যেখানে এখন গ্যারেজে এসছি, মানে ওটা আমাদের বাড়ি যাওয়ার রাস্তায় পড়ছে না, অন্য একটা গ্রাম, মানে কতটা মানে হেঁটে এসছি তাহলে বোঝো। অনেকটা হেঁটে এসে ওদিকে সাইকেলটা ঠিক করাতে দিলাম। আর রুদ্র দেখলে কেমন কোমরে হাত দিয়ে সাইকেল ঠিক করা দেখছে, মানে ও কোনো দিন দেখেনি তো, তো ও আর কি দেখছিল। তো যাই হোক, অনেকটা বেলা হয়ে গিয়েছে, যেন 1টা মতো বেজে গিয়েছে। আর ওই যে মুড়ি খেয়ে আসিনি, প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। তাই বৃষ্টি বললো সামনে একটা দোকান আছে, তো বৃষ্টি আবার গেছিলো দোকানে, দেখো 2 প্যাকেট চিড়ে ভাজা নিয়ে এসছে, আর রুদ্রের জন্য একটা কেক নিয়ে এসছে। তো সেগুলোই আমরা এখন খাওয়া দাওয়া করছি। তো খেয়ে নিই, তা করতে করতে ওইদিকে সাইকেলটা ঠিক করে নিক, তারপরে তখন বাড়ি চলে যাব। আর বাড়ি এসেই দেখছি মানে চেন ঠিক করার জন্য একটা লোক এসছে। মানে ওই যে আসে না মাঝে মধ্যে, যে কোনো কিছু ব্যাগের চেন বা কোনো কিছু চেন যদি খারাপ হয়ে থাকে ঠিক করার জন্য। তো আমি এসে দেখছি রুদ্র বাবা, ওর একটা প্যান্ট ছিল, চেন নেই বলে নতুন প্যান্টটা ও পরেই না, জিন্স প্যান্ট, তো ওটা ঠিক করছিল। তারপরে এসে আমি আবার আরও জিনিস ছিল যেন, ওর একটা সোয়েটার, ওই যে তোমাদেরকে বললাম না ভালো সোয়েটারটা চেন ছিঁড়ে গেছে বলে ও পরে না, সোয়েটারটা চেন লাগানো হলো, 2টো ব্যাগের চেন লাগানো হলো। মানে সত্যি এই যে চেন লাগানো লোকটা এসছে অনেক ভালো হলো, খুব উপকার হলো। মানে ভালো ভালো জিনিসগুলো চেন নেই বলে ব্যবহার করতে পারছিলাম না। ওই যে অত বড় ব্যাগ নিয়ে গেলাম, একটা মাঝারি ব্যাগ আছে, চেন কাটা বলে নিয়ে যাওয়া হচ্ছিল না। বেশ ভালো দিনে এসছে, চেনগুলো ঠিক করা হয়ে গেল। আমাদের আস্তে আস্তে দিদি রান্না বান্না হয়ে গিয়েছে। আর দিদি আজকে রান্না করেছে, এই যে দেখছো খিচুড়ি। এখন রুদ্রসোনাকে খিচুড়ি খাইয়ে দেবো। আর ও তো মুড়ি খেয়েও যায়নি, আমরাও মুড়ি খেয়ে যায়নি, আমাদেরও প্রচণ্ড খিদে পেয়েছে। আর খিচুড়ি করা হয়েছে, বাবা মা রুদ্র ভাগ্নি সবাই খাবে। আর কি হয়েছে জানো, কালকে ভাত রান্না করা হয়েছিল, অনেকটাই ভাত ছিল। শীতের দিনে রাত্রে কেউ ভালো করে ভাতই খেতে চাইছে না, তো ভাত ছিল। কালকে যে 2টো তরকারি করেছিলাম, তরকারিগুলো ছিল, সেগুলো আছে। তাই আমরা আলোচনা করলাম সকালের দিকে যে তাহলে আজকে রান্না বান্না করতে হবে না, ওই যা ভাত আছে ওগুলো গরম করেই খাওয়া যাবে। ফ্রিজে কালকে রাত্রে রাখা হয়েছিল। আর এখন শীতের দিন ফ্রিজে না রাখলেও হতো, তাও ফ্রিজে রাখা হয়েছিল, গরম করা হয়েছে, দিদি সেগুলো গরম করেছে। আর আজকে নতুন রান্না হয়েছে আর কি, খিচুড়ি আর বাঁধাকপির ঝাল। তো ওরা হচ্ছে খিচুড়ি খাবে, আর ভাতগুলো আমি, দিদি, রুদ্র বাবা আমরা সবাই খেয়ে নেব। আর কি বলো তো, অনেকদিন পর আজকে রাত্রে ভাবলাম তাহলে গরম গরম ভাত করা যাবে, গরম গরম ভাত খাওয়া যাবে। এমনিতে শীতের দিনে ভাত গরম করা হয় মাঝে মধ্যে, প্রত্যেক দিন করা হয় না। তো
তো ওই গরম গরম ভাত হবে আর কলাই বাটা হবে। দিদি দেখলাম সে কুর্তি কলাই ভাজা ছিল, সেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে রেখে দিল রাত্রে বাটার জন্য। বাবা বলছে রাত্রে গরম গরম ভাত কুর্তি কলাই বাটা আলু সিদ্ধ করবি, তো ওই হবে রাত্রে। তো কী হলো, ভালোই হলো। তাহলে এই মানে ঠান্ডা ভাতগুলো, কালকের বাসি ভাতগুলো ফেলান গেল না, আর রাত্রে গরম গরম ভাতও খাওয়া যাবে শীতের দিনে, সেই জন্য আর কি এই ব্যবস্থা। তো আমারও খিদে পেয়েছে, চলো রুদ্র সোনাকে আগে খাইয়ে দিই, দেখি ঠান্ডা হলো নাকি। এখনও ঠান্ডা হয়নি গো রুদ্র। খিচুড়ি ঠান্ডা হতে অনেকটা টাইম লাগে, আবার ঠান্ডা মানে গরম যদি না থাকে ঠান্ডা হয়ে যায়, খেতেও ভালো লাগে না। তুমি কী করছো? এই দেখো দেখো গায়ে লাগছে, এখন স্নান করালাম না তোমাকে? ওরা সব চচ্চর চচ্চর করবে ঠান্ডায় শীতে। রেখে দাও, না খেয়ে দাও, গরম। রুদ্রকে খাওয়ানো হলো, তারপরে মাকে খেতে দিলাম খিচুড়ি, আর মা এখন খেয়ে নিচ্ছে। মা ভালো লাগছে খিচুড়ি খেতে? মাঝে মধ্যে খিচুড়ি করলে মা একটু বেশ ভালো খায় আর কি, ভাতের থেকে একটু খিচুড়িতে ভালো খায়, তো সেই জন্য মাঝে মধ্যে করাও হয়। আর হ্যাঁ, পরশু দিনকে কাকাদের বাড়িতে খিচুড়ি হয়েছিল, তখন দিয়ে গেছিলো। দিয়ে আমরা বলছিলাম যে রুদ্র বাবা আমি খিচুড়ি খেয়েছিলাম, দিদি খায়নি, কারণ দিদিরা খেতে পাবে না বলেছিলাম। তো একজন কমেন্ট করে বলেছিলে যে কেন তোমার ননদ খিচুড়ি খেতে পাবে না। তো ননদের তো শ্বশুরমশাই মারা গিয়েছে, 1 বছর হয়নি, কাল আসর চলছে। তো ওদের যে আর কি সব কাজকর্ম করেছিল, সেই ঠাকুর আর কি বলেছিল, তিনি বলেছিলেন যে খাওয়া হবে না 1 বছর খিচুড়ি, তো সেই কারণেই খায় না। অনেকের হয়তো নিয়ম নেই, কিন্তু ওদের নিয়ম বলেছে, তো সেই জন্যই আর কি খায় না, 1 বছর খাবে না। এই তো অনেক কটা মাস পেরিয়ে গেল, আর কয়েক মাস না খেলে আর কি 1 বছর হয়ে যাবে, তো এই কারণ। তো যাই হোক, মা খান তাহলে। বাবা স্নান করে এলো, রুদ্র বাবা স্নান করে চলে এসছে, এবার আমরা তাহলে খেয়ে নিই। সন্ধেবেলায় দেখো দিদি রান্নাবান্না বসিয়ে দিয়েছে। ওই যে বললাম না, দিনের বেলায় ভাত রান্না হয়নি, রাত্রেবেলায় রান্না হবে, গরম গরম ভাত খাওয়া হবে শীতের রাতে। তো দিদি দেখো এদিকে বসিয়ে দিয়েছে, আর এদিকটা ফাঁকাই যাচ্ছে এখন, কারণ কড়াইয়ে করার মতো তো কিছু হবে না। তোমাদেরকে তো দিনের বেলাতে বলেছিলাম ওই কলাই বাটা করা হবে আর হচ্ছে আলু সিদ্ধ করা হবে। তো পৌষ মাসে রাতে তো শিল পাটাতে বাটতে নেই, সেই জন্য দিদি বিকেলবেলাতে কলাইটা বেটে নিয়েছে, আর এখন ভাতটা বসিয়ে দিয়েছে, ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছে। আর আলুতে দেওয়া হবে মানে শুকনো লঙ্কা ভাজা আর তেল ভাজা, ওই দিয়ে আলুটা মাখা হবে লবণ দিয়ে। আর ওই কলাই বাটা আলু সিদ্ধ ভাত রাত্রেবেলায় পুরো জমে যাবে। আর গ্যাসে করলে করা যেত, তবে সবাই বলছে একটু আগুন তাপালে ভালো হতো শীতের দিন। প্রত্যেক দিনে এমনিতে মানে শোয়ার আগে এই সময়টা করে, আর রাত্রেবেলায় শোয়ার আগে 2বার করে আগুন ধরানো হচ্ছে আগুন তাপানোর জন্য। তো আর সেই জন্য আর কি উনুনটা ধরানো হয়েছে, যাতে ভালো লাগে, এখানে বসে গল্প করাও যাবে আর আগুন তো তাপানো যাবে, তো সেই জন্য আর কি উনুনেই করা হচ্ছে। আর তোমরা তো দেখো যে রাত্রেবেলায় আর কি উনুনে হয় না, আর বলিও তোমাদেরকে যে রাত্রেবেলায় করলে পরে গ্যাসে করে নিই। তো ওই যে শীতের দিন বেশ ভালো লাগছে, কি সুন্দর আরাম, এখানে বসে আছি, তো পুরো আমার সব গরম হবে, মুখ টুক সব গরম, কি ভালো লাগছে। তো বেশিক্ষণ লাগবে না, শুধু ভাত দিতে হবে, তাহলে হয়ে যাবে। তো চলো ভাতটা রান্না করা হোক, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো পরে। আর রুদ্র তো বই নিয়ে এসেছি, ওকে বললাম একটু পড়তে বসো, তো ভাতটা হয়ে যাবে, তারপরে তখন চলে যাবো, দিয়ে ওকে একটু পড়তে বসাবো। বইগুলো আমার তো দেখাই হয়নি খুলে ভালো করে, তোমাদেরকেও দেখানো হয়নি কি কি বই পেলো না পেলো। আগের বার তো অনেকেই কমেন্ট করে বলেছিল রুদ্রর কি কি বই দিল, একটু বলবে, একটু দেখাবে। তো দেখাবো, রুদ্রর রেজাল্ট দিয়ে এসেছি, সেটাও দেখাবো, সবটাই তোমাদেরকে দেখাবো। তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে রুদ্রর রেজাল্ট, সেটাও দেখাবো। রুদ্র বদমাশি করে ভাত লেগে যাবে, হাত মোজাটা পরো, হাতে ঠান্ডা লাগবে না, সোজা করো। এই হচ্ছে রুদ্রর রেজাল্ট। ফার্স্ট টার্মটা মোটামুটি হয়েছে, আর সেকেন্ড টার্মটা ও দিতেই পারেনি, হাত ভেঙে গেছিলো। তো দুটো পরীক্ষা দেখো ভালো নাম্বার করেছে, 50-এর মধ্যে বাংলাতে 41 পেয়েছে, হিন্দিতে 44 পেয়েছে। আর ফাইনালটাও দেখো বেশ ভালোই দিয়েছে, বাংলাতে আছে 100-র মধ্যে 91, ইংরেজিতে আছে 92, হিন্দিতে 97, আর হচ্ছে অঙ্কতে আছে 82, আর জিকেতে কিন্তু 50-এ 50 পেয়েছে, ড্রয়িংয়ে আছে 39। এই হচ্ছে রুদ্রর রেজাল্ট। 500 নম্বরের ফাইনাল পরীক্ষা হয়েছিল, সেখানে ও 451 পেয়েছে। এখন বাজে রাত 9টা, আর শীতের দিনে গ্রামের মানুষের কাছে রাত 9টা মানে কিন্তু অনেক রাত। তোমরা দেখো গরমের দিনে আমরা 9:30 10টা ছাড়া খাওয়া দাওয়া শুরু করি না, তবে শীতের দিনে জানো তো 9টা বেজে গেলেই আমরা খেয়ে নিই। আর দেখো খেতে বসে পড়েছি, গরম গরম ভাত আছে, গরম গরম আলু সিদ্ধ, আর আছে কলাই বাটা। তো দারুণ আর কি খাওয়া দাওয়াটা হচ্ছে।
আর সেই যে চাল তোমরা দেখেছিলে, যে চালে নরম নরম ভাত হয়েছিল, সেই চালগুলো আজকে রান্না করা হয়েছে। ভাতটা বেশ নরম নরম হয়েছে, খেতে বেশ ভালোই লাগছে, গরম গরম নরম নরম ভাত। আর কি জানো তো, ওই চালগুলো এবার খেয়ে নিতে হবে গো। ওই যে পুরনো হবে বলে রেখে দিয়েছি পরে খাবো বলে, এবার যদি না খায় না পোকা হয়ে কিন্তু খারাপ হয়ে যাবে। তাই ভাবছি কালকে থেকে ওই নরম চালগুলোরই আর কি ভাত রান্না করব। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।